আজকে যে এই র্যাবকে নিয়ে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা পেয়েছে, আলটিমেটলি তো এই নিষেধাজ্ঞা সরকারের উপর এসেছে। এর আগে অল দ্য প্রাইম মিনিস্টার একটা ডকুমেন্টারি হয়েছে না, আল জাজিরা, এই সরকার আন্তর্জাতিকভাবে একটা মাফিয়া সরকার হিসেবে স্বীকৃত। সেই র্যাবকে বিলুপ্ত করবে কিনা সেই সব বিষয়ে জনগণের সামনে তাদেরকে বক্তব্য উপস্থাপন করা উচিত। সময় বেশি নাই, যারা এই সমস্ত কাজ করেছেন আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা করেছে, এখন আপনাদের নিজের বাহিনী থেকেও শুরু হয়ে যাবে। কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আপনার আমার জনগণের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান হয়, কাজে তারা তো আমাদের জনগণের জন্যই কাজ করবে। তারা আজকে একজন কর্মকর্তার বক্তব্য দেখলাম, র্যাবের অতিরিক্ত পরিচালক, তিনি যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, বলছেন যে আপনার দেশের জন্য মানবাধিকার লঙ্ঘন করতে হলে আমরা করবো। কি বিরক্তপূর্ণ কথা! আরে ভাই, আপনি যদি দেশের জন্য কাজ করেন তাহলে মানবাধিকার লঙ্ঘন করতে হবে না, মানবাধিকার সুরক্ষা দেবেন আপনি। বাংলাদেশ এখন শুধুমাত্র বেগম খালেদা জিয়া আপনার মৃত্যু পথযাত্রী না, বাংলাদেশ মৃত্যু পথযাত্রী। এখন নির্বাচন কমিশনার বলছে না, গণতন্ত্র এখন আইসিইউ, নির্বাচন লাইফ সাপোর্ট। নির্বাচন কমিশন তো বলছে কমিশনার, শুধু কমিশনার না, 4 জন রাষ্ট্রপতির সাথে কাজ করেছেন। খালেদা জিয়ার বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে শুধু দেশে না, বিভিন্ন বিদেশ থেকেও তো আপিল করছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আলোচনা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের এমপিরা চিঠি দিচ্ছে, এখানকার আমাদের বিদেশি বন্ধুরাও বলছে সরকারকে যে আমরাও সন্দেহ করছি যে ডাক্তাররা বলছে তার ওষুধের ডোজ এদিক সেদিক করে এইভাবে একটা সুস্থ মানুষকে এইভাবে একেবারে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কিনা, যেটা বিদেশে গেলে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে যাবে, যে কারণে তারা বিদেশে নিতে দিচ্ছে না। চিকিৎসা পাওয়া যারা বলছেন যে মানবিক হতে, কিসের মানবিকতা আশা করবেন? একটা অমানবিক সরকারের কাছ থেকে আপনারা মানবিকতা আশা করবেন, এটা হয় না। আপনার একটা মৌলিক অধিকার, এটা আইনগত অধিকার, একটা মানুষ চিকিৎসা পাবে, সাংবিধানিক অধিকার। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ফোকাস করা উচিত যে আইনের দোহাই দিয়ে যে সরকার ক্ষমতা আছে, এরাই সবচেয়ে বেআইনি কাজ করেছে। সবচেয়ে গতকাল রাতে আরেকটি চমক সবাই দেখেছেন, সারা বিশ্ববাসী দেখেছে যে বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ ব্যক্তি ইন্সপেক্টর জেনারেল, পুলিশ প্রধান সহ র্যাব, বাংলাদেশের আরেকটি এলিট ফোর্সেস আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে বিভিন্ন বাহিনী থেকে দক্ষ চৌকস অফিসারদেরকে নিয়ে যে বাহিনীটা ফর্ম করা হয়েছে, র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের সহ 7 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এবং 2 জনের হচ্ছে তো আপনার ওখানে ঢুকতেই পারবে না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চমক না, স্বাধীনতার 50 বছরে বর্তমান সরকার আন্তর্জাতিক ভাবে আমাদেরকে মিয়ানমার, উত্তর কোরিয়া, চায়নার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাতারে নিয়ে গেছে। 3টে দেশের কয়েকটা প্রতিষ্ঠান এবং কিছু ব্যক্তির বিরুদ্ধে স্যাংশনটা এসেছে, সেখানে বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা-বোন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশটা পেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা, এখানে অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন, যে তাদের অন্যতম স্বপ্ন ছিল যে একটা শোষণ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে 50 বছরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। বর্তমানে এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছে, তাদেরও একটা বড় ভূমিকা ছিল, কিন্তু এটাই দুর্ভাগ্য যে সেই দলটি আবার মুক্তিযুদ্ধের চেতনাকে পদে পদে পুনর্বিত করেছে। আমি একাধিকবার বলেছি এখানে, আজকে আলোচনার অন্যতম একটি বিষয় খালেদা জিয়ার সুচিকিৎসা এবং জিয়াউর রহমানের ভূমিকা। আমি এর আগে একটা প্রোগ্রাম বলেছি, বেগম খালেদা জিয়াকে আমার এই অল্প বয়সের দুটো দৃষ্টিকোণ থেকে আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং সেটি করব। একটা হচ্ছে যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে আকস্মিক ভূমিকা, এখানে আমাদের ভাই বলেছেন, মনি ভাই বলেছেন যে শেখ হাসিনা লালদিঘির মাঠে ঘোষণা দিয়েছেন যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু তারপরে আবার তারাই গিয়েছে, জাতীয় বেঈমান হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া যান নাই, যে কারণে তিনি এই আপসহীন একটা উপাধি পেয়েছেন। তারপর তার যে একটা অনন্য নজির, সেটা যারা সচেতন রাজনীতিবিদ, যারা একটু পড়াশোনা করে রাজনীতি করেন, দেশ বিদেশের বিভিন্ন ঘটনা জানেন, তারা জানবেন যে বিভিন্ন বিদেশি শক্তির কাছে নত করে তিনি ক্ষমতায় থাকতে চাননি, যে কারণেই তাকে ক্ষমতায় থাকা অবস্থায় নানাভাবে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ডিস্টার্ব করেছে, বিভিন্ন হামলা অঘটন দেশে ঘটিয়েছে।
একটা ঘটনার কথা আমি বলেছিলাম, এদেশে যখন 64 জেলায় বম্বিং হয়েছিল সেদিন খালেদা জিয়া সম্ভবত চীনের বেইজিং এ পা রেখেছিলেন। কাজে এগুলো আন্তর্জাতিক নানান সমীকরণ আছে, কিন্তু সেখানে তার একটা গুণ যে তিনি দেশের স্বার্থকে বিকিয়ে দেন নাই ক্ষমতাটা। আমাদের প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্সে বলেছিল, আপনারা সবাই শুনছেন, যে 2001 সালে গ্যাস বিক্রির চুক্তি করে বা গ্যাস দিতে রাজি হইলে বিদায় ক্ষমতা আসেনি। স্বাভাবিক সেন্সে একটা প্রশ্ন তাহলে আপনারা করতে পারেন যে তাহলে আপনি কি এমন দিয়েছেন যে আপনাকে বরাবর 3 টার্ম তারা ক্ষমতায় রাখছে। বাংলাদেশ এখন শুধুমাত্র বেগম খালেদা জিয়া আপনার মৃত্যু পথযাত্রী না, বাংলাদেশ মৃত্যু পথযাত্রী। এখন নির্বাচন কমিশনার বলছে না গণতন্ত্র এখন আইসিইউ, নির্বাচন লাইফ সাপোর্ট। নির্বাচন কমিশন তো বলছে একজন কমিশনার, শুধু কমিশনার না, 4 জন রাষ্ট্রপতির সাথে কাজ করেছেন। বাংলাদেশের এই আমরা যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি একজন মুক্তিযোদ্ধা, সুতরাং সেই জায়গা থেকে আমরা অনেকদিন ধরে কথা বলছি, আপনারাও কথা বলছেন। খালেদা জিয়ার বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে শুধু দেশে না, বিভিন্ন বিদেশ থেকেও তো আপিল করছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আলোচনা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের এমপিরা চিঠি দিচ্ছে, এখানকার আমাদের বিদেশি বন্ধুরাও বলছে সরকারকে। কিন্তু সরকার তো তারা তো কোনো নৈতিক সরকার না, জনগণের প্রতি দায়বদ্ধ সরকার না, তারা তাদের প্রধান প্রতিপক্ষ যারা মাঠের প্রতিপক্ষ বিএনপি। সুতরাং কোনোভাবে তো বিএনপিকে স্পেস তারা দিতে চাবে না। যেখানে তারা বলছে খালেদা জিয়া বিএনপির একটা ইউনাইটেড সিম্বল, সব নেতা কর্মী এক ঐক্যবদ্ধ প্রতীক। সুতরাং তাকে যদি এইভাবে রাখা যায় মানে অসুস্থ বেড়ে, তাহলে তো বিএনপিকে দুর্বল করা যাবে, তাহলে আন্দোলন সংগ্রামে বিএনপিকে মাঠে নামানো যাবে না। এইভাবে তারা খালেদা জিয়ার চিকিৎসা বঞ্চিত করে একটা পরিস্থিতি দিকে দিয়ে যাচ্ছে, এবং সেটা আমরা একাধিকবার বলেছি যে আমরাও সন্দেহ করছি যে ডাক্তাররা বলছে তার ওষুধের ডোজ এদিক সেদিক করে এইভাবে একটা সুস্থ মানুষকে এইভাবে একেবারে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কিনা, যেটা বিদেশে গেলে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়ে যাবে, যে কারণে তারা বিদেশে নিতে দিচ্ছে না। চিকিৎসা পাওয়া যারা বলছেন যে মানবিক হতে, কিসের মানবিকতা আশা করবেন? একটা অমানবিক সরকারের কাছ থেকে আপনারা মানবিকতা আশা করবেন, এটা হয় না। আপনার একটা মৌলিক অধিকার, এটা আইনগত অধিকার, একটা মানুষ চিকিৎসা পাবে, সাংবিধানিক অধিকার। সুতরাং সেই জায়গা থেকে আমাদের ফোকাস করা উচিত যে আইনের দোহাই দিয়ে যে সরকার ক্ষমতা আছে, এরাই সবচেয়ে বেআইনি কাজ করেছে, এরাই সবচেয়ে আইন বহির্ভূত কাজ করেছে। একটা দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নল থেকে গোয়েন্দা সংস্থাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে এই সরকারকে আইনের দরকার করছে না। এখানে আমার ভাই এসেছেন, আরো অনেকে আন্দোলন সংগ্রামের জাতীয় নেতৃবৃন্দ আছেন। আমরা একটা কথা বলবো যে এখন এই সরকার নানাভাবে আমাদেরকে বিভক্ত রাখছে, একে ওর বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, একে ওর বিরুদ্ধে সন্দেহ তৈরি করছে। ও বলছে সরকার এলো, ও বলছে ডিজিএফআই লোক, এইভাবে আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না, আমাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না। অনেক হয়েছে, কয়েক বছর তো আন্দোলন করেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা দাবি করছি। এখন আমাদের মূল দাবির জায়গায় আসেন। মূল দাবি হচ্ছে এই যে দুটো ভুয়া ভোট ডাকাতি নির্বাচন হয়েছে, এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চলছে, যেখানে ভিন্ন মতের মানুষ দমন পীড়নের শিকার, আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা পেয়েছে। আলটিমেটলি তো এই নিষেধাজ্ঞা সরকারের উপর এসেছে। এর আগে অল দ্য প্রাইম মিনিস্টার একটা ডকুমেন্টারি হয়েছে না, আল জাজিরা, এই সরকার আন্তর্জাতিকভাবে একটা মাফিয়া সরকার হিসেবে স্বীকৃত। এই মাফিয়াদের পতনে আমরা যারা গণতন্ত্রকামী তাদেরকে যার যার জায়গা থেকে এখন রাস্তায় নামতে হবে, আমাদের ভোটের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, মানবাধিকারের দাবিতে। এই দাবিতে রাস্তায় নামবে, তাহলে মুক্তিও হবে। বন্দী শুধু খালেদা জিয়া, আরো অনেক নেতা কর্মী বন্দী আছেন। ইলিয়াস আলীর মতো দুটো ছাত্র নেতা গুম হয়ে গেছেন বাংলাদেশ থেকে। এগুলো 86 জনের, গতকালকে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল, হিউম্যান রাইটস ওয়াচ 86 জনের আপনার খোঁজ চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গুম করেছে সরকার বিএনপির আন্দোলন দুর্বল করার জন্য। একজন ঢাকার নেতা, আরেকজন তুখোর ছাত্র নেতা বিএনপিকে দুর্বল করার জন্য গুম করেছে। তো সরকার তো সহজে ফেরত দেবে না, বাধ্য করতে হবে তার জন্য আমাদের নন ভায়োলেন্ট এবং পিসফুল কর্মসূচিতে নামতে হবে। আমি বিশ্বাস করি আজকে প্রশাসন থেকে শুরু করে সরকারি দলের মধ্যেও বড় একটা পরিবর্তন। তারাও চাচ্ছে না যে এই সরকার এইভাবে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে বাংলাদেশকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা শুধুমাত্র বক্তব্যই দিচ্ছি, প্রেস ক্লাব কিংবা ইনডোর আলোচনায় রাস্তাঘাটে আমরা নামতে পারছি না। আমরা যদি নামা শুরু করি সাধারণ মানুষ আমাদের দিকে আসবে। কিন্তু আরেকটা কথা বলে শেষ করবো, অনেক বক্তারা আছেন
রাজনৈতিক ইস্যুর পাশাপাশি আপনারা সোশ্যাল ইস্যু, জনসম্পৃক্ত ইস্যুগুলোকে অ্যাড্রেস করেন, সেইটার ইস্যুতেও জনগণকে সাথে নিয়ে যাবেন। নাহলে তো জনগণ ভাবে যে এরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই আন্দোলন সংগ্রাম, অথচ তেলের দাম বাড়ে, এই যে আপনার বিভিন্ন অঘটন ঘটে। কালকে দেখেছেন একটা ভূমিহীন মেয়ে চাকরি পেয়েছে, তার চাকরি হবে না। এই বাংলাদেশের নাগরিক ভূমি না থাকার কারণে চাকরি হবে না, এটা তো হতে পারে না। এই সমস্ত ইস্যুগুলোকে আমরা কেন অ্যাড্রেস করছি না? প্রধানমন্ত্রী সরকার তো শিখি ক্রেডিট নেয় মানবতার মা হিসেবে যে প্রধানমন্ত্রীর নির্দেশে তার চাকরি হচ্ছে। একটা মেয়ে, একটা জেলার, বরিশাল জেলার একটা মেয়ের চাকরি হতে যদি প্রধানমন্ত্রীর নির্দেশ থাকে, তাহলে বাকি যে মন্ত্রীরা, এমপিরা, সরকারি কর্মকর্তা, তারা হচ্ছে কি করতে? এইভাবে ভাওতাবাজি দিয়ে তারা দীর্ঘদিন জনগণকে ঘুম পাড়িয়ে রেখেছে। কিন্তু এখন জনগণ এদের চালাকি, ভাওতাবাজি, ভণ্ডামি বুঝতে পারছে। এবং জনগণ একটা পরিষ্কার চায়। তার জন্য আজকে যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়নমূলক আইন যারা পরবর্তীতে ক্ষমতা আসবে, এই মাফিয়াদের পতনে তারা বাতিল করবে কিনা, আজকে যে র্যাবকে নিয়ে প্রশ্ন উঠেছে, সেই র্যাবকে বিলুপ্ত করবে কিনা, সেই সব বিষয়ে জনগণের সামনে তাদেরকে বক্তব্য উপস্থাপন করা উচিত। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আপনার আমার জনগণের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, তাদের সমস্ত সুযোগ সুবিধাদি প্রদান হয়। কাজে তারা তো আমাদের জনগণের জন্যই কাজ করবে। তারা আজকে একজন কর্মকর্তার বক্তব্য দেখলাম, র্যাবের অতিরিক্ত পরিচালক, তিনি যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, বলছেন যে আপনার দেশের জন্য মানবাধিকার লঙ্ঘন করতে হলে আমরা করবো। কি বিরক্তপূর্ণ কথা! আরে ভাই, আপনি যদি দেশের জন্য কাজ করেন তাহলে মানবাধিকার লঙ্ঘন করতে হবে না, মানবাধিকার সুরক্ষা দেবেন আপনি। এই সমস্ত অধ্যক্ষপূর্ণ কথাবার্তা বলবেন না, সময় বেশি নাই। যারা এই সমস্ত কাজ করেছেন আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা করেছে, এখন আপনাদের নিজের বাহিনী থেকেও শুরু হয়ে যাবে কিন্তু। তাই সবাইকে সাবধান করে দিয়ে বলতে চাই, সরকারি কর্মকর্তা কর্মচারী সমস্ত বাহিনীকেও বলতে চাই, জনগণের কাতারে এসে দাঁড়ান, বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে সামিল হন, গণতন্ত্রের ফিরিয়ে আনার আন্দোলনে সামিল হন, আইনের শাসন প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনাদেরকেও জনগণের কাতারে সামিল হতে হবে।